চর্চা কথায় কথায় স্বাগত। এখন আমরা কথা বলবো রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহার নিয়ে। আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন চর্চার সম্পাদক সোহরাব হাসান। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। যে জিনিসটা আমরা নির্বাচনী ইশতেহারের কথা বলছিলাম, আমরা দেখেছি যে এনসিপি বেশ আগেই নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। গতকাল ইসলামী আন্দোলন, জামাত ইসলামী সহ বেশ কয়েকটা দল তারা নির্বাচনী ইশতেহার তাদের মতো করে প্রকাশ করেছে। বিএনপি এখনো করেনি। এটা কি তারা অন্যদের চেয়ে পিছিয়ে পড়লো, না এটা তাদের একটা দলীয় কৌশল? কি মনে করছে? নির্বাচনী ইশতেহার কেন? নির্বাচনী ইশতেহার হচ্ছে ওই দলটি জনগণের কাছে তাদের ওয়াদা কি, তারা কি করতে চায় আগামী 5 বছরে যদি তারা নির্বাচিত হয়, এবং নির্বাচিত না হলেও তাদের যে অঙ্গীকার আছে সেটি বিরোধী দলে থেকেও সরকারকে চাপ দিয়েও করতে পারে, আর ক্ষমতায় গেলে তো সেটি তারা নিজেরাই করতে পারে। এক্ষেত্রে সব দেশেই দেখা যায় যে নির্বাচনের প্রধান অস্ত্র বা হাতিয়ার হলো ইশতেহার, এবং পরবর্তী 5 বছর কিন্তু এই ইশতেহার নিয়ে আলোচনা হয়। সেটি আওয়ামী লীগের যে দিন বদলের ইশতেহার, বা বিএনপির 2001 সালে বেশ চমকপ্রদ ইশতেহার ছিল, যেটি বাংলাদেশের যারা নির্বাচনী ইশতেহার এর আগে দিয়েছেন বা পরেও দিয়েছেন, কিন্তু বিএনপির ওই ইশতেহার মানুষকে বেশ আকৃষ্ট করেছিল। এবং ওই সময় একজন প্রবীণ সাংবাদিক এও বলেছিলেন, কারণ ওই সময় আওয়ামী লীগের পরে বিএনপির পরে আওয়ামী লীগ ইশতেহার দিয়েছিলেন, এবং তারা বলেছিলেন যে বিএনপির ইশতেহার দেখেই তারা এখান থেকে এক প্যারা, ওখান থেকে এক প্যারা, এখান থেকে এক অনুচ্ছেদ নিয়ে ইশতেহার জোড়াতালি দিয়েছে। সে কারণে প্রশ্ন আসছে যে বিএনপি পরে দিল কেন? একটা হতে পারে যে তাদের নেতারা সবাই, কেন্দ্রীয় নেতারা সবাই এলাকায় চলে গেছেন, কিন্তু ইশতেহারটা অনেক আগে করার কথা। আর বিএনপি তো বলছে যে তারা তাদের যে ৩১ দফা, দফা এইটাই ইশতেহারের ভিত্তি। কিন্তু ৩১ দফার পরেও কিন্তু যমুনা পদ্মা দিয়ে অনেক পানি গড়িয়েছে, সুতরাং অনেক পরিবর্তন হয়েছে। এখন পরিবর্তিত পরিস্থিতির যে দাবি, সেই দাবি সবটা ৩১ দফায় নেই। বরং ৩১ দফায় বলতে পারে যে ৩১ দফা জুলাই সনদে যেসব অঙ্গীকার করা হয়েছে তার অনেকগুলো ইশতেহারে ছিল, কিন্তু আগামী 5 বছর দৈনন্দিন প্রশাসন কিভাবে চালাবে, তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিভাবে গড়ে তুলবে, নিবর্তনমূলক আইন হবে না, এইসব সংবাদ মাধ্যম স্বাধীনতা ভোগ করবে, তো এইসব হচ্ছে ইশতেহারে থাকার কথা। আর সেক্ষেত্রে আমি বলবো এনসিপিকে ধন্যবাদ যে তারা সবার আগে দিয়েছে, এবং তাদের একটা তারুণ্য আছে ওই ইশতেহারের ভিতরে, যে তরুণরাই তাদের লক্ষ্য। এবং আরেকটি বিষয় তারা খুব গুরুত্ব দিয়েছে, সেটা হলো জবাবদিহি। অর্থাৎ প্রতিটি জনপ্রতিনিধিকে অথবা সরকারে যারা সরকারে থাকবেন তাদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে, তারা কি করলো কি করলো না। এক্ষেত্রে অনেক দেশে রিকলের ব্যবস্থা আছে, অর্থাৎ আপনি কাউকে ক্ষমতায় নিলেন, কিন্তু যাদের ক্ষমতায় নিলেন তারা প্রতিশ্রুতি রক্ষা করলো না, তাহলে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করা যায়। এমনকি অনেক দেশে প্রার্থীর বিরুদ্ধে সংসদ সদস্যকেও প্রত্যাহার করা যায় আবার একটি ভোটের মাধ্যমে। আমাদের এখানে সেটি নেই, কিন্তু দলের প্রতি তো অনাস্থা ভোট কিন্তু অনেকবার এসেছে। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করে বিএনপি তো কি ইশতেহারে দিবে সেটি আলোচনা হবে, এবং কিছু কিছু সংবাদ মাধ্যমে এসেছে। তা সবাই কিন্তু গুরুত্ব দিয়েছে এই যে তিনটি দল দিল তাদের মতো করে। সেখানে জামাত ইসলাম যেমন বলেছে যে ন্যায়ভিত্তিক সমাজ করবে, মানবিক সমাজ করবে, এবং উদার সমাজ করবে, উদারপন্থী নীতি নেবে, নিরাপদ বাংলাদেশ করবে। এখন প্রথমেই জামাত ইসলামের যে নির্বাচনী ইশতেহার আর তাদের কর্মকাণ্ডের মধ্যে একটা বৈপরীত্য আছে। তারা বলছে মানবিক সমাজ। এই মানবিক সমাজটা কি নারী পুরুষ সম্মিলিতভাবে, না শুধু পুরুষের মানবিক সমাজ? যদি পুরুষের মানবিক সমাজ হয়, সেখানে তাদের যে গঠনতন্ত্র বা তাদের নেতাদের যে বক্তৃতা বিবৃতিতে সেখানে তো নারীকে কোণঠাসা করে রাখা হয়েছে, নারীকে এক পেশে রাখা হয়েছে, যে নারী কোনো প্রতিনিধি, তারা জাতীয় সংসদে কোনো নারী প্রতিনিধিকে প্রতিনিধি প্রার্থী করেননি। দ্বিতীয় হচ্ছে তারা বলছেন যে নারীর
সরকার প্রধান হতে পারবেন না, রাষ্ট্রপ্রধান হতে পারবেন না, দলীয় প্রধানও হতে পারবেন না। কিন্তু এটি কোনো দল বললে তার গণতন্ত্র থাকে না। মানবিকতা তো অনেক ব্যাপার, গণতন্ত্র থাকে না। গণতন্ত্র, ধরুন এই জাতীয় সংসদে একজন নারী সদস্য হলো এবং সবাই মিলে ঠিক করলো যে তাকেই প্রধানমন্ত্রী করা হবে। কিন্তু তাহলে জামাত ইসলাম কি করবে? ওই সংসদ বর্জন করবে? এর আগে তো তারা সরকারে ছিল, একই নারী হ্যাঁ, প্রধানমন্ত্রী নারী ছিলেন এবং প্রধানমন্ত্রী ছিলেন, অন্য সেখানে মন্ত্রী সংসদও ছিলেন ছিলেন। এবং তাদেরও সংসদ সদস্য ছিল। তো এইটি জামাত ইসলামের মধ্যে শুরু থেকে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। এক হচ্ছে তারা এতদিন রাজনীতি করেছে এক ধরনের ডগমাটিক, মানে এক ধরনের মতান্ধতার ভিত্তিতে। অর্থাৎ যা তাদের গঠনতন্ত্রে ছিল, যা তাদের সেই পুরানো প্রায় ৫০-৬০ বছর ধরে সেটি অনুসরণ করেছে। কিন্তু এখন দেখেছে বাস্তবতা ভিন্ন। যেটি তুরস্কে, ইন্দোনেশিয়ায় বা মালয়েশিয়ায় দেখি যে এসব দেশগুলো তো মুসলিম প্রধান এবং সেখানে কিন্তু সেখানেও তারা ইসলামী অনুশাসন অনেক মেনে চলে। কিন্তু তার মধ্যে আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে তারা অনেক খাপ খাইয়ে অনেক আপোস করেছে। আহ, এখন জামাত ইসলামীও অনেক ক্ষেত্রে বলেছে তারা করবে, যেমন জামাত বলেছে যে তারা প্রচলিত আইনি দেশ শাসন করবে যতদিন পর্যন্ত না পুরোপুরি ইসলামী শাসন জারি কায়েম করা যায়। অর্থাৎ সবাই ইসলামে দীক্ষিত হওয়ার পরে সেটি ইসলামী শাসনের কথা চিন্তা করবে। সুতরাং এই জামাত ইসলামের এই বিষয়টা, কিন্তু তারা দুর্নীতির বিরুদ্ধে মানে কঠোর অঙ্গীকারের কথা বলেছে। তারা তারা চাঁদাবাজি, দখলবাজি বন্ধের কথা বলেছে এবং এবারে নির্বাচনে তাদের প্রধান স্লোগানও এটি, যে চাঁদাবাজি, দখলবাজি বন্ধ করো এবং স্বৈরশাসন যাতে কখনো প্রতিরোধ না করো, আসে। না আসে। তাই এটি হচ্ছে তার ভালো মন্দ দুই দিকে আছে। ইসলামী শাসনতন্ত্র, আন্দোলন। ইসলামী আন্দোলনের নতুনত্ব নেই। তারা পুরনো ধারাই পুরনো ধারায় ইস্তেহার দিয়েছে এবং সেখানে তারা শরিয়া আইনের উপর জোর দিয়েছে, যেটি জামাত জোট থেকে বেরিয়ে যাওয়ার সময় বলছিল যে জামাতে ইসলাম পুরোপুরি ইসলামী অনুশাসন, ইসলামী আইন অনুযায়ী যেহেতু দেশ শাসন করবে না, সুতরাং তারা প্রকৃত ইসলামী দল নয়। এবং বাংলাদেশের যতগুলো ইসলামী দল আছে একে অপরকে অন ইসলামিক বলে, যে তারা খাঁটি ইসলামী দল নয়, আমরা খাঁটি। তাই এটি সেটা সেকুলারিজমের ক্ষেত্রে আছে, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোতেও আছে। তবে এই যে তারা বলছে তারা কোরআন সুন্নাহ ভিত্তিক বা শরিয়া ভিত্তিক আইন করতে চায়। এখন শরিয়ারও তো ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম, সেটি কোনটা গ্রহণযোগ্য হবে। হেফাজতে ইসলাম এক ধরনের ব্যাখ্যা দেয়, জামাত ইসলামী এক ধরনের ব্যাখ্যা দেয়, ইসলামী আন্দোলন এক ধরনের ব্যাখ্যা দেয়, ওলামায়ে ইসলাম এক ধরনের ব্যাখ্যা দেয়। আপনার সুতরাং খেলাফতে মজলিস আরেক ধরনের ব্যাখ্যা দেয়। তো কোনটি গ্রহণযোগ্য? এখন সবাই এটি হচ্ছে, আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি তার সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা চায়। আমরা ধরেন ইসলামী শাসন যদি কেউ ব্যক্তিগত পছন্দ না করে, কিন্তু মানে সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি চায় সেটা মেনে নিতে হবে। এমনকি সমাজতন্ত্রের ক্ষেত্রেও সেটি সত্য। আপনার ধর্মনিরপেক্ষতার কথাও সত্য। অনেকে কেউ ধর্মনিরপেক্ষতা নাও মানতে পারে বা অনুসরণ নাও করতে পারে, কিন্তু যদি রাষ্ট্র মানে সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা চায়, আর সেটি আপনার অন্য দেশে দেখি, ভারতের অধিকাংশ মানুষ তো এতদিন এই যে ধর্মকেন্দ্রিক রাজনীতি পছন্দ করতো না। এবং ভারতই ছিল প্রথম এই উপমহাদেশে সেকুলার রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যে যার 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 প্রতিষ্ঠাতা হচ্ছেন গান্ধী, নেহেরু। এবং গান্ধীকে কিন্তু এর জন্য জীবন দিতে হয়েছে, যে তিনি হিন্দুদের স্বার্থ রক্ষা না করে মুসলমানদের স্বার্থ রক্ষা করছেন, সংখ্যালঘু মুসলমানদের স্বার্থ রক্ষা করেছেন ভারতবর্ষে, মানে পাকিস্তান হয়ে যাওয়ার পর। এ কারণে উগ্রপন্থীরা তাকে বিশ্বাস করতে পারেনি। এ ধরনের ঘটনা এই উপমহাদেশে অন্যান্য দেশেও হয়েছে, বাংলাদেশে হয়েছে, পাকিস্তানে হয়েছে, এমনকি শ্রীলঙ্কায় হয়েছে। হ্যাঁ, তা তো এই একদিকে গেল যে কিছু দল ইশতেহার দিয়েছে, বিএনপি ইশতেহার দেয়নি, কিন্তু শেষ পেশ যদি একটা জিনিস দেখা যায় তাহলে দলগুলো কিন্তু অনেক দেরি করে তার ইশতেহার প্রকাশ করলো, হ্যাঁ, মানে যেটা আপনি ইশতেহার কেন? বলছিলেন। ইশতেহার দেওয়া হয় এবং এটি কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ, আহ, এদের আলোচনার জন্যে। তারা এটা পর্যালোচনা করবে, সাধারণ অন্যান্য রাজনৈতিক দল করবে, নাগরিক সমাজ করবে, যে কার ইশতেহারে কী আছে, সেখানে জনকল্যাণের পক্ষে কী আছে, আবার এমন কিছু আছে কিনা যা যা
যা মানবাধিকার খর্ব করবে, মৌলিক অধিকার খর্ব করবে, সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে খর্ব করবে, এরকম যদি কিছু থাকে, আর যেমন কেউ যদি বলে ধর্মীয় এই অনুশাসনের বিরুদ্ধে কথা বলা যাবে না, তাহলে তো এটা বাক স্বাধীনতার বিরুদ্ধে হয়। আবার যদি এটা বলে যে আওয়ামী লীগ আমলে যেমন ছিল যে বাঙালির জাতীয়তাবাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, বাংলাদেশের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, কথা কেন বলতে পারবে না? বলতে পারবে, সেটা কোনো বিশুদ্ধকর করা যাবে না, তার বিদ্বেষ ছড়ানো যাবে না। এটি এখন একটা বহু মতের সমাজে এটি মেনে নিতে হবে। এখন যে রাজনৈতিক দলগুলো যে দেরিতে দিল, এটার প্রথমেই হচ্ছে এটাকে তারা হালকা করে নিয়েছে, ইশতেহারকে তেমন গুরুত্ব দেয়নি। তারা গুরুত্ব দিয়েছে সাংগঠনিক শক্তিকে, তারা গুরুত্ব দিয়েছে অর্থকে, এবং বিভিন্ন দলের মনোনয়ন নিয়েও তো প্রশ্ন উঠেছে। যাদের টাকা আছে তারাই মনোনয়ন পেয়েছে, যাদের টাকা নেই তারা পাননি। দীর্ঘদিন এই 15-16 বছর অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে এমন ত্যাগী নেতাও মনোনয়ন পাননি, কিন্তু যারা নীরব ছিল তাদেরও কেউ কেউ পেয়েছে। সব ক্ষেত্রে এটি হয়নি, এবং এটা বিএনপির ক্ষেত্রেই বেশি অভিযোগ। জামাত ইসলামের হয়তো বাইরে তাদের প্রক্রিয়াটাই এমন, বাইরের কেউ হঠাৎ এসে মনোনয়ন নেওয়া কঠিন। যদিও একজন একটি উদাহরণ আছে যে এই খুলনায় যে একজন অন্য ধর্মের মানুষকে যে প্রার্থী দিয়েছে। প্রথমত জামাতের এই উদারতার প্রশংসা করি, কিন্তু একইভাবে প্রশ্ন যে ওই যে অন্য ধর্মের মানুষকে নিয়ে তারা কি ইসলামী শাসন করতে চায়, তাহলে তো তার যে ধর্মীয় বিশ্বাস সেখানে আঘাত করা হবে। তাহলে এই ধর্ম এবং রাষ্ট্র, এই দুটোকে, যেটা ইউরোপে চার্চ এবং রাষ্ট্রকে আলাদা করা হয়েছিল, বাংলাদেশেও তো বিশেষ করে মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা ছিল, অন্যতম ভিত্তি ছিল হচ্ছে যে রাষ্ট্রকে ধর্মের বাইরে রাখতে হবে। সেটি আমরা কোনো দলই রাখে নাই। এখানে যারা সেকুলার হিসাবে দাবি করেছে, যারা তারাও কিন্তু রাষ্ট্রধর্ম রেখে দিয়েছে। এমনকি আমরা দেখলাম যে রাষ্ট্রবিজ্ঞানী যারা সমাজের অগ্রবর্তী অংশ, যারা সংবিধান সংস্কার কমিশন করলেন, তারাও কিন্তু রাষ্ট্রধর্ম রেখে দিলেন, কিন্তু ধর্মনিরপেক্ষতা বাদ দিলেন, এবং সেখানে বললেন যে বহুত্ববাদের মধ্যে এই ধর্মনিরপেক্ষতার কথা আছে। কিন্তু উপমহাদেশের যে ইতিহাস, সেখানে ধর্মনিরপেক্ষতার অর্থ কিন্তু ধর্মহীনতা নয়। এখানে হচ্ছে সব ধর্মের সমান অধিকার এবং অংশীদারিত্ব, এটি যাতে স্বীকার করা হয়। এবং একইভাবে 72-এর সংবিধানে যে একটা বড় দুর্বলতা, সেটা হচ্ছে যে তারা বাঙালি ছাড়া অন্য কারো জাতিসত্তাকে স্বীকার করেনি। চাকমা, মারমা, আদিবাসী, সাঁওতাল ইত্যাদি। এবং এটি কিন্তু এমএল লারমা, যিনি ওই গণপরিষদের একজন সদস্য ছিল, তিনি কিন্তু জোরালোভাবে এর প্রতিবাদ করেছিলেন। এবং পার্বত্য চট্টগ্রামের যে এখন পর্যন্ত যে অসন্তোষ, যে সংকট, সেই সংকটের মূলে অনেকেই মনে করেন যে সেটি 72-এর সংবিধান। কিন্তু এই যে অভিন্ন বিষয়গুলোতে ধরুন যে দুর্নীতি, আপনার চাঁদাবাজি, বা এই 21শে জুলাইয়ে মানে জুলাই সনদের ব্যাপারে, এইসব বিষয়, অভিন্ন বিষয়গুলোতে মোটামুটি সবাই এক জায়গায় আছে। কিন্তু আপনার কোনো ক্ষেত্রে তাদের কি কোনো দ্বিমত? হ্যাঁ, দ্বিমত আছে। যেমন বিএনপির দ্বিমত আছে, এবং সেটি জুলাই সনদেও আছে, যে বিএনপি একই ব্যক্তি সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী বা দলীয় প্রধান হতে পারবেন না। এটি হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব। সেই প্রস্তাবে অন্যরা রাজি হয়েছেন, কিন্তু বিএনপি রাজি হয়নি। বিএনপি তাহলে দ্বিমত ঘোষণা করছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন ওখানেও কিন্তু মানে গণভোটে বলেছে যদি বিএনপি এর পক্ষে রায় পায় তাহলে বিএনপি তার মতো করতে পারবে। হ্যাঁ, আর যদি বিএনপি রায় না পায় তাহলে বিএনপিকে অন্যের মতটা মেনে নিতে হবে। সুতরাং জুলাই সনদের মধ্যেও কিন্তু একটা গোঁজামিল আছে। না, সেটা তো আছেই। তো জুলাই সনদ এখন আপনার যদি মানে যদি এই মুহূর্তে সবচেয়ে জ্বলন্ত সমস্যা, যে দেশে এক ধরনের অর্থনৈতিক সংকট চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিও যে খুব ভালো এরকম কথা বলা যাবে না, সেই পরিস্থিতির এইগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো কি বলছে? তাদের কি কোনো সুস্পষ্ট রূপরেখা আছে কিছু? না, একটা হচ্ছে যেমন নিরাপত্তার বিষয়ে,
নিরাপত্তার বিষয়ে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়ে জামাত ইসলামী এটা গণবাহিনীর কথা বলেছে যে সবাইকে সামরিক প্রশিক্ষণের আওতায় আনা। এটি এনসিপির পক্ষ থেকেও বলা হয়েছে। বিএনপির এখন পর্যন্ত সংবাদ মাধ্যমে যেসব খবর বের হয়েছে যে বিএনপি ইশতেহারে এসব থাকতে পারে, তার মধ্যে এটি নাই। সুতরাং এটি একটি মানে সম্পূর্ণ আলাদা বিষয়। এই ধারণাটাই আলাদা। এটি স্বাধীনতার পর জাসদে এই ধারণা নিয়ে আসছিল যে প্রতিটি নাগরিক তার মানে সামরিক প্রশিক্ষণ দিবে, তারা প্রত্যেকেই রাষ্ট্রের সৈনিক হবে। এখন এটি অনেক দেশে, সমাজতান্ত্রিক দেশে, একদা সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নে ছিল, চীনে আছে, হয়তো চীনে আছে, উত্তর কোরিয়া আছে, কিন্তু এটি গণতান্ত্রিক দেশে এরকম নাই। এমনকি ভারতে বা নেপাল বা অন্যান্য দেশে নেই। এখন নতুন একটি ধারণা, এর পক্ষে যদি তারা রায় পায় তারা করবে, আর যদি রায় না পায় তাহলে করতে পারবে না। তো এখন অর্থনৈতিক সংকটের বিষয়ে আপনি কি বলবেন? অর্থনৈতিক সংকটটা খুবই মানে ভয়াবহ বলবো। এক হচ্ছে যে আওয়ামী লীগ যে সময় বিদায় নেয় অথবা বিতাড়িত হয়, তখনও দেশে অর্থনীতি ভালো ছিল না, এবং আপনি জানেন যে তখন নিত্যপণ্যের দাম অনেক বেশি ছিল। 10 মানে বাড়ছিল দাম, 10-11% পর্যন্ত হয়েছিল, মূল্যস্ফীতি। এবং খাদ্যমূল্য স্ফীতি ছিল আরও বেশি। সেটা কিছুটা কমানো গেছে, কিন্তু অন্য দিক থেকে যে ক্ষতিটা সেটা হচ্ছে যে অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। গত 17 মাসে অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে, লাখ লাখ লোক বেকার হয়েছে, এবং প্রতি বছর 25 থেকে 26 লাখ তরুণ নতুন তরুণ কর্মবাজারে প্রবেশ করে, তারা চাকরি পায়নি। এখন বিনিয়োগ ছাড়া চাকরি পাবে না, নতুন শিল্প কারখানা না হলে চাকরি পাবে না। একদিকে কলকারখানা বন্ধ হয়েছে, যে কারণেই হোক বন্ধ হয়েছে, অর্থাৎ মানুষ বেকার হয়েছে। এমনকি সংবাদ মাধ্যমেও কিন্তু এই বেকারত্বের যে খড়গ, সেটা তার তার ভুক্তভোগী কিন্তু আমরাও অনেকে। আহ, এবং অন্য দিক থেকে এই সবার ইশতেহারেই কিন্তু চাকরি দেওয়ার কথা আছে। হ্যাঁ, এবং কেউ 1 কোটি, কেউ কেউ 1 কোটি, এবং এনসিপিও বলছে 1 কোটির কথা, বিএনপিও বলছে 1 কোটির কথা। জামাত ইসলাম সংখ্যা দেয়নি, তারা প্রতিটি নাগরিককে সক্ষম করে তোলার কথা বলছে। আরেকটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে একটা বিরোধ আছে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে। বিএনপি তারা ফ্যামিলি কার্ড করার কথা বলছে, পরিবার কার্ড। এখন এটাও কিন্তু নতুন না, আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ সরকারই কিন্তু এটা চালু করে আসছে। হ্যাঁ, তার সেখানে দুর্নীতি হয়েছে, দলীয় লোককে দিয়েছে। বিএনপি ক্ষমতায় যদি জনগণ ভোট দেয় এবং বিএনপি ক্ষমতায় আসে, তারা যদি এই দুর্নীতি বন্ধ করতে পারে ভালো। কিন্তু এর চেয়ে আসলে বলতে হবে যে বিএনপি যে কর্মসূচি দিয়েছে, বা তারা বলছে 2 থেকে 2,500 টাকা প্রতিটি ফ্যামিলিকে দেয়া হবে, যার বিরুদ্ধে হয় সে নগদ টাকা পাবে, অথবা ওই দামের পণ্য পাবে। এটি যেমন ভারতে অনেক রাজ্যে আছে যে, এবং সেখানে আরও সুবিধা যে তার আর্থিক সঙ্গতির ভিত্তিতে পণ্যের দাম নির্ধারণ করা হয়। হবে। একজন গরিব মানুষ 10 টাকায় চাল কিনতে পারলে একজন ধনী মানুষ কিন্তু 10 টাকায় চাল কিনতে পারে না। একসময় এখানে বাধ্যতামূলক মানে সার্বজনীন রেশনিং ছিল, কিন্তু বাংলাদেশে এখন পুলিশ, সেনাবাহিনী বা এই ধরনের মানে সুনির্দিষ্ট বিভাগ ছাড়া কেউ কিন্তু এই রেশনিং এর কোনো ইয়ে নেই। রেশনিংয়ের সুবিধা পান না, সাধারণ মানুষ পান না। কিন্তু সাধারণ মানুষটির পাওয়ার কথা, অর্থাৎ যাদের আয় অনেক কম, যাদের দিনের আয় দিয়ে দিনে চলে না, এটি একটি বিষয়। এখন এই যে কর্মসংস্থান বাড়াবো বলছে, তার নীতি পরিকল্পনাটা কি, তার রূপরেখাটা কি, এটি জনগণকে জানানো উচিত যে আমরা 1 কোটি লোক, এটি খুবই প্রলব্ধ হবে তরুণ সমাজ যে 1 কোটি লোক চাকরি পাবে, কিন্তু 1 কোটি লোক তো একদিনে চাকরি পাবে না। কত দিনে পাবে? প্রথম 100 দিনে বা প্রথম 6 মাসে কি কতজনের কর্মসংস্থান হবে? আর হচ্ছে যে বন্ধ কলকারখানা খুলে দেওয়ার কোনো ব্যবস্থা থাকবে কিনা। বিগত সরকারে আমলে অনেক লুটপাট হয়েছে, অর্থ পাচার হয়েছে, কিন্তু একটা অর্থনীতির কিন্তু একটা স্থিতিশীলতা ছিল। অর্থনীতির যে চাকাটা সচল ছিল, স্থিতিশীলতা যদি নাও বলি, চাকা সচল ছিল, কিন্তু এই সরকার কিন্তু চাকাটা সব জায়গায় সচল রাখতে পারেনি। এবং সর্বশেষ যে উদাহরণ আপনি দেখুন, এখন আমরা নির্বাচনের দ্বার প্রান্তে, চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর
অচল। আজকে আলোচনায় কি ফলাফল হয় আমরা জানি না। কিন্তু গত ৪ দিন ধরে এই চট্টগ্রাম বন্দর অচল। ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন। আ পণ্যের দাম বাড়বে, আমদানি পণ্যের দাম বাড়বে, রপ্তানি পণ্যের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। তো এক ধরনের কি বলে আমরা আমরা গোলমেলে অবস্থায় আছি। এখন এই গোলমাল থেকে নির্বাচিত সরকার একটা ভালো পথে নিয়ে আসতে পারবে রাজনৈতিক দলগুলোর এই প্রতিশ্রুতি অনুযায়ী। আরেকটি বিষয়ে দেখা গেছে যে এই ব্যাপারে মোটামুটি একটা কাঠামো যে ভবিষ্যতে এই যে স্বৈরাচারী পদ্ধতি ব্যবস্থা যাতে ফিরে না আসে। তবে এটা শুধু কাগজে লিখলেই কিন্তু এটি বাস্তবায়ন হবে না। এজন্য মানসিকতার পরিবর্তন হবে। আর দেশে গণতন্ত্রের আগে আ দ দলে গণতন্ত্রটা প্রয়োজন। যে আমরা কোনো দলেই সেই গণতন্ত্রায়ন দেখি না। জামাত ইসলাম দাবি করে যে তাদের আ আ আ ৪৩% তাদের নারী সদস্য। তাহলে ৪৩% নারী সদস্য হলে ৪৩% তো তার সংসদে তাদের প্রার্থী দেওয়ার কথা। কিন্তু সেটা তো তারা দেননি। মানে সব দলের মধ্যেই এই যে মানে লুকোচুরি, মানে এক ধরনের একদিক থেকে আমি বলি যে না, সব নাগরিকের অধিকার নিশ্চিত করা হলো। আরেক দিক থেকে এমনভাবেই নীতি পরিকল্পনা নেওয়া হলো আ যাতে কেউ বঞ্চিত হয়, কেউ সুবিধা পায়। শেষ পর্যন্ত একটা পুরুষতান্ত্রিক ব্যবস্থায় গিয়ে দাঁড়ায় পুরুষতান্ত্রিক পুরুষতান্ত্রিক পরিবার, পুরুষতান্ত্রিক রাষ্ট্র এবং সব। পুরুষতান্ত্রিক গণতন্ত্রের দিকেই আমরা যাচ্ছি। সে- আমরা যা কোনোভাবেই কাম্য নয়। এই তো একটা জিনিস আপনি বলছিলেন যে এই ১ কোটি মানে কর্মসংস্থানের কথা শুনলে তরুণরা বেশ উৎফুল্ল হতে পারে। কিন্তু দেখা গেছে যে আমাদের মানে সাংবাদিকরাও যেখানে গেছেন সেখানে দেখছি মানুষ মনে করে যে নির্বাচনের সময় দলগুলো যে প্রতিশ্রুতি দেয় আসলে এই প্রতিশ্রুতি মানে তারা পালন করবে বলে তারা বিশ্বাস করে না। ২ হচ্ছে যে অতীতেও আমরা দেখেছি যে তাদের এই ধারণার কারণ হচ্ছে যে অতীতে যে প্রতিশ্রুতিগুলো তার নির্বাচনী ইশতেহার বা অন্যান্য মাধ্যমে দেয়া হয়েছিল তাতেও সেগুলো পালন করেনি। এবার আপনি বললেন যে তাদের একটু গা ছাড়া ভাব, কেমন জানি যে মানে নির্বাচনী ইশতেহার যে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেই বিষয়টা মানে তাদের মধ্যে নেই। জয়টাই মূল। হ্যাঁ, মানে কিভাবে জয়ী হওয়া যাবে, এবং তারা মনে করে যে খুব ভালো ইশতেহার দিলেই জয়ী হওয়া যাবে না। জয়ী হওয়ার জন্য তার টাকা দরকার, জয়ী হওয়ার জন্য তার লোকবল দরকার, কর্মী দরকার, এবং অন্যকে কিভাবে নাজেহাল করা দরকার। এটা সব দলের মধ্যে এই প্রবণতা আছে। এটি হচ্ছে গণতন্ত্রের একটা বড় বিপদ কিন্তু। আজকে ধরুন এখন যে অস্থিরতা চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে বিএনপি ও জামাতের মধ্যে, এর যেকোনো একটি দল জয়ী হবে, একটি দল পরাজিত হবে। এখন যে পরাজিত দল যদি পরদিনই রাস্তায় নামে যে এই নির্বাচন ঠিক হয়নি, তখন কিন্তু এই যারা যাদের গণ অভ্যুত্থানের মধ্যে বিদায় দেওয়া হয়েছে তারাই কুড়ুর হাসি হ্যাঁ, হাসবে। হাসবে। মানে আমরা আমরা যে নিজেরা আবারও যে যারা এই পরিবর্তন করেছিল তারা যে নিজেদের মধ্যে লড়াই করে তাহলে তো সেটা তো এবং অবশ্যম্ভাবী। এই নির্বাচনে আরও একটি দিক হলো যে আওয়ামী লীগের যারা অন্যায় করেছে, যারা গণহত্যার সাথে জড়িত, যারা দমন-পীড়ন করেছে, তাদের আপনি বিচার করুন। তাদের নির্বাচনী প্রক্রিয়া থেকে বাতিল করুন। কিন্তু এই দলে তো লাখ লাখ কর্মী আছে, লাখ লাখ সমর্থক আছে। তাদের তো আর বাতিল করতে পারে না। তাদের বলা হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক, তারা ভোট দিক, কেউ বাধা দেবে না। তারা শুধু ভোট দিবে। এটা তো জামাত ইসলামের নারী নীতির মতো হলো যে তারা ভোট দেওয়ার অধিকার পাবে কিন্তু প্রার্থী হওয়ার অধিকার পাবে না। জামাত ইসলামী যেটা করেছে, আমার মনে হয় যে আমাদের সব কিছু নতুন করে ভাবা উচিত, নতুন পুনর্মূল্যায়ন করা উচিত, আত্মজিজ্ঞাসা করা উচিত। আত্মজিজ্ঞাসাই হচ্ছে গণতন্ত্রকে টেকসই করতে পারে, গণতন্ত্রকে এগিয়ে নিতে পারে। তো এই ক্ষেত্রে যে দেখেন যে ইশতেহারগুলোতে মনে হচ্ছে এখন যে আমরা যে বৈশ্বিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেই ভূ রাজনীতির নানা ধরনের খেলা চলছে। একদিকে আমেরিকা, চীন, ওদিকে ভারত, ওদিকে রাশিয়া, সব মিলিয়ে একটা মানে খুব কঠিন একটা পরিস্থিতি জটিল পরিস্থিতি, একটা জটিল বিশ্বে আমরা বসবাস করছি। বসবাস করছে। এই ক্ষেত্রে একটা বড় উদাহরণ, মানে উৎকৃষ্ট উদাহরণ বলবো যে অন্তর্বর্তী সরকার যখন আসলো, এবং এর ঠিক আওয়ামী লীগের শেষ সময়ে একটা ভূ রাজনৈতিক টানাপোড়েন বলি বা তার আওয়ামী লীগের ভুল নীতির কারণে বলি, বাংলাদেশ একটা বেকায়দায় অবস্থায় ছিল। মানে কারো পক্ষে যেতে কারো প্রতি পক্ষপাত করতে যেয়ে আহ, কারো বৈরিতার শিকার হয়েছে, অথবা কাউকে মনে করেছে ইচ্ছা করেই শত্রুতা তৈরি করেছে। সবাই ভেবেছিল অন্তর্বর্তী সরকার এবং যে সরকারের প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে বাংলাদেশ বোধহয় আন্তর্জাতিক বিশ্বে একটা মানে
এমন একটা অবস্থানে যাবে যেটা সবাই সমীহ করবে, সম্মান করবে। কিন্তু আমরা ১৭ মাস পর দেখলাম যে বাংলাদেশ সেই অবস্থাটা তৈরি করতে পারেনি। বরং কোনো, কোনো ক্ষেত্রে আরও বেশি ঝুঁকিতে পড়েছে, আরও বেশি আ উম আ বৈরিতার বৈরিতার মুখোমুখি হয়েছে। বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন এটা জানি, এটা হয়তো রাজনৈতিক কারণ। কিন্তু আমাদের আমাদের আঞ্চলিক অন্যান্য দেশের সাথে সম্পর্ক কি ভালো? আমরা কি মিয়ানমারের সাথে যে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পেরেছি? পারিনি। আমরা জাপানের সাথেও এক ধরনের চীন জাপান যে স্নায়ুযুদ্ধ, সেখানে আমরা কারো পক্ষ নিয়েছি কিনা এই প্রশ্ন আসছে। যেমন একসময় আওয়ামী লীগের সময় যে আ কোয়াডে সদস্য হওয়া নিয়ে। কোয়াডের সদস্য হওয়া নিয়ে খুব চাপ ছিল। কিন্তু বলব যে আওয়ামী লীগের অনেক কিছু দুর্বলতা ছিল, অনেক কিছু খারাপ ছিল। কিন্তু সেখানে কিন্তু একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল, একটা মাঝামাঝি অবস্থানে, এবং কেউ খুশি হয়নি। তার আওয়ামী লীগ যে রূপরেখা দিয়েছিল, মানে ওই সরকার যে রূপরেখা দিয়েছিল, যুক্তরাষ্ট্রও খুশি হয়নি, চীনও খুশি হয়নি। আবার কেউ বৈরিও ভাবেনি যে সে অন্য পক্ষে চলে গেছে। তো এখন এই খুবই জটিল। এক হচ্ছে আ ভারত প্রতিবেশীর সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে। প্রতিবেশীকে তো বাদ দেয়া যাবে না। সেখানে আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করেই, কিন্তু আমরা আগ বাড়িয়ে কোনো বিষয়ে ঝগড়া করতে না যাই। এমন মন্তব্য না করি যাতে যাতে আ ব যাতে উস্কানি থাকে। এটি একটি আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে আ দ্বিতীয় যেটা হবে চীন ও যুক্তরাষ্ট্র। ২ টি বৈরী রাষ্ট্র, এবং দুটোর তারা মধ্যে ভারসাম্য রাখা। আ আমাদের দিক থেকে ভারসাম্য, এবং তাদের দিক থেকেও যাতে আমাদের স্বার্থ হানি না করে ২ দেশের সাথেই সম্পর্ক ভালো করা যায়। আর এরকম অনেকগুলো বিষয় আছে। মধ্যপ্রাচ্য সহ যেসব দেশে আমাদের জনশক্তি রপ্তানি, আমরা নতুন বাজার খুঁজতে হবে। সেটা জনশক্তির জন্যে, সেটি পণ্যের জন্যে, এবং আরেকটি যেটা বিপদ, ব্যবসায়ীরা যেটা নিয়ে খুবই উদ্বিগ্ন, যে গ্র্যাজুয়েশন। আমরা স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে গেলে অনেক সুযোগ সুবিধা পাবো না। অনেক অনেক পণ্যের ক্ষেত্রে অনেক বেশি শুল্ক দিতে হবে, এবং অশুল্ক অশুল্ক বাধার মধ্যে পড়ব। সেটা কীভাবে উত্তরণ ঘটাবো? সুতরাং এই বিষয়গুলো যারাই ক্ষমতায় আসবেন, এমনকি ক্ষমতার বাইরেও থাকবেন, তাদের কিন্তু একযোগে কাজ করতে হবে, এবং আ সেটি সুচিন্তিতভাবে কাজ করতে হবে। কোনোভাবেই যাতে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, এখন এ পর্যন্তই। দেখা হবে কথায় কথায় পরের পর্বে।